আমার ড্রয়িংটা এরকম খারাপ হয়ে গেল। তো সেই সময় আমার একটুখানি খারাপ লাগে বা আমার একটুখানি কিছু একটা আমার মধ্যে হয় যে আমাকে ড্রয়িং শিখতে হবে। ডিজাইন একটা স্কিল, নট টুল। 100% একটা বারের মধ্যে 80% ডিজাইন স্কিল, ডিজাইন ফান্ডামেন্টাল, 20% হচ্ছে টুল। গ্রাফিক ডিজাইনের 8টা রুল। টাইপোগ্রাফি হচ্ছে একটা ডিজাইনের হৃৎপিণ্ড। ক্রিয়েটিভ মাইন্ড লাগাতে হবে, যে ক্রিয়েটিভ কিছু করতে হবে, ইন্টারেস্টটা ওখান থেকে আসে, শুধু টুল শিখলে হবে না। তো দেন ধীরে ধীরে আমার প্রথম ক্লায়েন্ট আসে হচ্ছে ওই ফেসবুক গ্রুপ থেকে। আমি দেখছি এদিকে ডিজাইন স্কিলেও আমি ফোকাস করতে পারছি না, এদিকে আমি ফটোশপের বা ইলাস্ট্রেটরের বা ভারী ভারী যে সমস্ত টুলগুলো আছে সেই টুলগুলোর দিকে আমি শেখার দিকে ফোকাস করছি। আজকে আমরা শিখব ডিজাইন। ডিজাইন মানে এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকেও তৈরি করতে কাজে লাগবে, আমাদের কেরিয়ার তৈরি করতে কাজে লাগে। সেই ডিজাইনের একটা পার্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন। এবং আমরা খুবই ব্লেসড বলতে পারেন যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যে কিনা গত 3 থেকে 4 বছর ধরে গ্রাফিক ডিজাইনের সঙ্গে যুক্ত, গ্রাফিক ডিজাইন শিখেছে, সেখান থেকে ক্লায়েন্টকে সার্ভ করেছে এবং শেষে মেন্টরশিপ করছে। এবং সে অলরেডি মোর দ্যান 10,000 পিপল, 10,000 স্টুডেন্টকে উনি ট্রেন করেছে এবং যার স্টুডেন্ট অলরেডি মার্কেটে এখন সাকসেসফুলি কাজ করছে। তো ওয়েলকাম বিভাস, আজকে আমাদের সাথে আছে বিভাস। তো আমরা কী করবো, এই পডকাস্টের থ্রু আমরা বিভাসের কাছ থেকে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে সমস্ত কিছু শিখবো। কীভাবে শিখবো? যে একজন ডিজাইনার থেকে একটা গ্রেট ডিজাইনার অবধি, মানে যখন সে শুরু করছে সেখান থেকে সে একজন গ্রেট ডিজাইনার থেকে কেমনভাবে পৌঁছাবে, মানে বুট থেকে গ্রেট কীভাবে হবে। তো এটা দুপক্ষের মানুষের জন্যই অ্যাপ্লিকেবল হবে। একটা হচ্ছে যারা ডিজাইন শুরু করেছে, আর এক পক্ষ যারা অল্প স্বল্প ডিজাইন সম্বন্ধে জানে, তারা তাদের কেরিয়ারকে গ্রো করা চাইছে। আর এক পক্ষ আছে যারা ডিজাইন অনেকদিন ঘাটাঘাটি করছে বাট সঠিক রাইট রোড ম্যাপ পাচ্ছে না সাকসেসফুল হওয়ার। তো এই সমস্ত টপিক সম্বন্ধে আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। ওকে, তো প্রথমে বলি বিভাস আমার থেকে অনেক ছোটো, তো আমি এখানে ডাইরেক্ট তুই করে কথা বলবো। তো আমরা কী করবো, স্টেপ বাই স্টেপ সব কিছু জানার চেষ্টা করব। তো সবার প্রথমে যে আমাদের ইন্টারেস্ট, আমাদের জানার ইচ্ছা হচ্ছে এটা, যে তোর স্টোরিটা, যে কীভাবে শুরু হয়েছিল, তারপরে স্টেপ কী করলি, তারপরে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করলি, কীভাবে ক্লায়েন্টকে সার্ভ করলি, কীভাবে তুই আজকে মেন্টরশিপ করছিস, কীভাবে আসলি, এই সমস্ত কিছু জানবো। এবং লাস্টে তো ইনকাম। তো প্রথমে শুরু করি তোর স্টোরি দিয়ে। টোটাল স্টোরিটা একটু বল। টোটাল স্টোরি যদি বলতে হয়, আমি আদার্স কেরিয়ারের আগে যা, মানে ডিজাইন কেরিয়ারের আগে যা যা হয়েছে ওগুলো আপাতত স্কিপ করি। ওগুলো বলতে গেলে এখন পুরো পডকাস্টটাই ওই নিয়ে বলতে হবে। আমি শুধু আমার ডিজাইন কেরিয়ার কীভাবে শুরু হলো সেটা নিয়ে আলোচনা করছি। তো এটা যদি বলা যায়, আমার ডিজাইনের রুট একদম, সেটা হচ্ছে একদম ছোটোবেলায় যখন আমি ড্রয়িং শেখা শুরু করি। তো এটার একটা নস্টালজিক কাহিনী আছে। সেটা হচ্ছে একবার আমি আমার যে বন্ধু, আমার পাড়ার যে বন্ধু টন্ধু হয় না, সো বাড়িতে গেছি, গিয়ে দেখছি সে বারান্দায় বসে ড্রয়িং করছে। সো ড্রয়িং করতে করতে আমারও জিনিসটা বেশ ভালো লাগলো, যে রং কালি জুলি নিয়ে কি করছে। তো যখন ও একটুখানি সাইড হলো বা ঘরের ভিতরের দিকে গেল, আমি কি করলাম, ওর রংটা নিয়ে একটুখানি ওই ঘরের মধ্যে ঘর ফর আঁকা কিছু একটা ছিল, আমি ওর উপর রং করে দিই। রং করে দিতে কি হয়, ও ছোট আমিও ছোট, ও দিয়েছে কেঁদে। ওর মাকে বলছে যে মা এরকম আমার ড্রয়িংটা নষ্ট করে দিল, আমার ড্রয়িংটা এরকম খারাপ হয়ে গেল। তো সেই সময় আমার একটুখানি খারাপ লাগে বা আমার একটুখানি কিছু একটা আমার মধ্যে হয় যে আমাকে ড্রয়িং শিখতে হবে ওই বয়সেই। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাকে ড্রয়িং শিখতে হবে, ওটা ইন্টারেস্ট এসছে। তো পাশের বাড়িতে আমাদের এক কাকা আছে, ওই কাকা ওনার ইনস্টিটিউট আছে, ড্রয়িং ইনস্টিটিউট। তো ওইখানে আমি ওই ছোট্টবেলায়, তখন কত হবে, 6-7 হয়তো পড়ি। 6-7? হ্যাঁ, ওরকম হয়তো হবে, পড়ি। তো তখন আমি ড্রয়িং শুরু করি। আস্তে আস্তে দীর্ঘ টানা প্রায় 12 বছর আমি ড্রয়িং শিখি, হাতে কলমে যে ড্রয়িং। ওখানে বিভিন্ন পার্ট যা যা থাকে, ইচ অ্যান্ড এভরিথিং। ওখানে 7টা বছর এক্সাম দিতে হয়, ঠিক আছে, সেই এক্সাম সমস্ত আমার কমপ্লিট করা আছে। তো সেখান থেকে এবার ধীরে ধীরে তো ড্রয়িংয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ। ওখান থেকে ইন্টারেস্টটা শুরু হওয়া, যে ক্রিয়েটিভ মাইন্ড লাগাতে হবে, যে ক্রিয়েটিভ কিছু করতে হবে, ইন্টারেস্টটা ওখান থেকে আসে। তো তারপরে এবার কেরিয়ারের মাঝখানে অনেক শিফটিং আসে, অনেক আপস অ্যান্ড ডাউনস আসে।
দেন কি হলো, আমার মধ্যে ভূত চাপলো, আমি মার্কেটিং শিখবো। ওকে, মার্কেটিং। মার্কেটিং শিখবো। আচ্ছা। তো সেই মতো আমি ভর্তি হই, মার্কেটিং শিখি। শিখতে 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 ওখানে তো একটা পার্ট থাকে যে না অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ যদি না হয় তাহলে মার্কেটিংটা হবে কি দিয়ে, অ্যাড রান হবে কি দিয়ে। তো সেখানে আমি জানতে পারলাম যে গ্রাফিক্স ডিজাইন বলে কিছু একটা হয়। ওকে, যে এরকম একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে হয়, হ্যান তেন এরকম কিছু থাকে। তখন জানতে পারলাম ক্যানভা সম্পর্কে। ক্যানভা নামে একটা ইজি টু ইউজ সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আমাদের শেখানো হচ্ছিল যে অ্যাড ক্রিয়েটিভ বানানো। এইবারে হচ্ছে মার্কেটিং শেখা একদিকে চলছে, তার পাশাপাশি হচ্ছে ছোট ছোট ডিজাইন শেখাও চলছে, যে মার্কেটিং এর প্রয়োজনে কেমন ধরনের আমাদের অ্যাড ক্রিয়েটিভ প্রয়োজন হবে। আমার কি হলো, যেহেতু ছোটবেলা থেকে একটা ক্রিয়েটিভ জিনিস, ক্রিয়েটিভিটি নিয়ে নাড়াচাড়া করা, সো আমার ইন্টারেস্টটা এবার শিফট হলো। আচ্ছা, আমার ডিজাইনের দিকে এবার একটুখানি ইন্টারেস্ট জাগা শুরু হলো, যে বাহ বেশ ভালোই লাগছে, তো নতুন নতুন কিছু ক্রিয়েটিভ ব্রেন লাগাতে পারছি, নতুন কিছু বানাতে পারছি সুন্দর সুন্দর। তো তখন আমার এই আস্তে আস্তে জার্নিটা শুরু হয়। আমি কি করি, হ্যাঁ মার্কেটিং জিনিসটা আমি শিখি, শেখার পাশাপাশি ডিজাইনটার দিকে এবার একটু সময় বেশি দেওয়া শুরু করি। তখন আস্তে আস্তে এবার ইউটিউব দেখা শুরু করি, যে ক্যানভাকে আরো ডিপে কি করে জানা যায়, কি করে শেখা যায়। ওকে, তারপরে ওই জানতে গিয়ে রিসার্চ করতে করতে জানতে গেলাম যে না শুধু টুল শিখলে হবে না। আমি এতদিন কি ভাবছিলাম যে ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোই বুঝি গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সবাই যেটা ভেবে আছে, আমিও সেরকমই ভাবছি। তারপর রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম যে গ্রাফিক ডিজাইন একটা স্কিল, নট টুল। আচ্ছা, আমি এতদিন টুল শিখে আসছিলাম, নট স্কিল। তো আমি কি করলাম, এবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে রিসার্চ করা শুরু করলাম, যে গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল কি, গ্রাফিক ডিজাইনের থিওরি, বেসিক একদম যে রুট ফান্ডামেন্টাল, অ্যাডভান্স ফান্ডামেন্টাল, সমস্ত বিষয় নিয়ে আমি রিসার্চ করা শুরু করি। আস্তে আস্তে বিভিন্ন কোর্সও পারচেস করি, বড় বড় যে সমস্ত ইউটিউবার আছে তাদের কোর্সও পারচেস করা শুরু করি, করে আমি ডিজাইন ফান্ডামেন্টালটাকে রপ্ত করি। তারপর ওই রপ্ত করতে করতে মাঝে আমি কিছু একটু টেস্টিং করি। টেস্টিং কিরকম, যে শুধুই শিখবো, এবারে সবার মধ্যে একটা আছে যে ইনকাম করতে হবে, পয়সা লাগবে, শুধুই শিখে যাচ্ছি, এখান থেকে কিছু আউটকাম আসছে না, কিছু টেস্টিং করা শুরু করি বিভিন্ন। তখন আমি কি করি, আমি যাই বানাচ্ছি, যাই প্র্যাকটিস করছি, যাই করছি, আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করি। মনে করুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছি, ফেসবুকে স্টোরি দিচ্ছি, বা নর্মাল পোস্ট করছি। ওকে, ইভেন আমি একটা ইনস্টাগ্রাম পেজও খুলি। ইনস্টাগ্রাম পেজে কিছু স্টেপ বাই স্টেপ একটা ডিজাইন যে আমি বানাচ্ছি, সেই ডিজাইনের কন্টেন্ট ডকুমেন্টেশন, কি কি স্টেপে আমি ওই ডিজাইনটা বানিয়েছি সেটার একটা ক্যারাউজেল বানিয়ে পোস্ট করতাম। সো এরকম করে করে আমি যে ডিজাইন জানি, আমি যে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কিছু করতে চাইছি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়া শুরু করি। তো ওইরকম করতে করতে তারপর একটু ফেসবুক গ্রুপগুলোকে একটু ইউজ করা শুরু করি। তো দেন ধীরে ধীরে আমার প্রথম ক্লায়েন্ট আসে হচ্ছে ওই ফেসবুক গ্রুপ থেকে। আচ্ছা, যে দিল্লির একটা ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি। আচ্ছা, ঠিক আছে। তো তার আমি প্রথম বানিয়েছিলাম একটা বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ড, সেটা থেকে আমি প্রথম ইনকাম আমার 500 টাকা। কত? 500 টাকা। 500 টাকায় আমি একটা ওই বিজনেস কার্ড বানিয়ে দিই। আচ্ছা, তো ক্লায়েন্টও সুপার হ্যাপি। দেন ওই ক্লায়েন্ট আমার রেকারিং ক্লায়েন্ট হয়ে যায়, আজও পর্যন্ত সেই ক্লায়েন্ট আমার সাথে জুড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ইভেন ওই ক্লায়েন্টের যে ওনার দিদি হচ্ছে অ্যাস্ট্রোলজার, ওনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি করি। ঠিক আছে, মানে উনি ওনার থ্রুতে আরো অনেক ক্লায়েন্ট আমাকে এনে দিয়েছে। মানে একটা ভালো কাজ করলে আর একটা পাওয়া যায়। আমার রেকারিং ওনার কাছ থেকে আমার রেকারিং ইনকাম হচ্ছে, প্লাস ওনার সাজেশনেও আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি। ঠিক আছে, আবার প্লাস ওনার মাল্টিপল আরো বিজনেস রয়েছে, পেন্টিং এর সার্ভিস রয়েছে, যেহেতু ইন্টেরিয়ার ডিজাইনার উনি, ওনার আবার পেন্টিং এর সার্ভিস রয়েছে। সেই পেন্টিং এর যে কোম্পানি, সেই কোম্পানিরও আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, ম্যানেজ করি। সো এইভাবে আমার প্রথম ক্লায়েন্ট, তারপর ধীরে ধীরে আরো আদার্স ক্লায়েন্ট পেতে শুরু করলাম। যদি ওর টপিক সম্বন্ধে পরে আলোচনা করব ডিটেইলস, মানে এটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। দেন তারপর মেন্টরশিপে কি হলো, এইবার আমাদের অনির্বাণ স্যার আমার সামনেই বসে আছে, আমাদের গুরু। তো উনি এবার আমাকে অ্যাপ্রোচ করলেন যে তুই তো এত কিছু করছিস, এই শিখছিস, তুই কি শেখাতে পারবি? তো আমি বললাম যে হ্যাঁ, শেখাতে যাই। তো ইনি না থাকলে আমি আজকে এখানে
আপনাদের শেখাতেও পারতাম না, কিছু করতেও পারতাম না। না, এরকম কোনো বিষয় না, তুই স্কিল বেটার ছিল তাই সুযোগটা পেয়েছিস, সেটা নসিব, সবাই সবার কপালে থাকে। তো আমাদের গুরু আমাকে বললো যে তুই আমাদের এখানে ডিজাইন তো করছিস, তো এর আগেও আরও জার্নি আছে, আমি বলছি পরে বলছি, আমি আগে মেন্টারশিপে কী করে এলাম সেটা বলি। তো আমাদের গুরু আমায় বললো যে এরকম তুই তো কাজ করছিস, ডিজাইন করছিস, ক্লায়েন্টেরও কাজ করছিস, তুই কি অন্য কাউকে শেখাতে পারবি? তো আমি ভাবলাম যে হ্যাঁ, একবার ট্রাই করে দেখা যেতেই পারে। তো তখন আমি প্রথম 1 মাস দেখলাম যে কিভাবে শেখাতে হয়। আমি তখন কিচ্ছু জানি না, তখন আমি শুধুই কাজ করছি, একজন মানুষকে কী করে টিচ করতে হয়, কীভাবে স্টেপ বাই স্টেপ বললে একটা স্টুডেন্ট বুঝতে পারবে, বিগিনার স্টুডেন্ট। সো সমস্ত কিছু আমি একদম নিজে থেকেই যে এইভাবে করছি। আমি আমার অনির্বাণ স্যারকে বলছি যে এইভাবে এগোচ্ছি, এইভাবে বলছি, এইভাবে কি স্টুডেন্টরা নিতে পারবে? তো উনি আমাকে সাজেস্ট করলেন যে এইভাবে না করে এইভাবে করে তাহলে বেটার বুঝতে পারবে। উনি আমাকে আরও বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিলেন। সো করতে প্রথম মাসেই আমি 700 জন স্টুডেন্টকে টিচ করি। দেন তাদের ভালো লাগে, তাদের টিচিং প্রসেস তারা শিখতে পারে, দেন তারপরে আস্তে আস্তে আমরা মেন্টারশিপে। ওকে, এবার স্টোরিতে একটা কথা বলতে একটা মেনশন করলি, তুই এটা শেখা শুরু করেছিলিস যে প্রথমে ভেবেছিলিস টুলি শপ, হ্যাঁ, দেন তুই রিসার্চ করা শুরু করেছিলি রিসার্চ গ্রাফিক ডিজাইন সম্বন্ধে, দেন তুই বললি তুই শিখলি ডিজাইন ফান্ডামেন্টাল, যেটা মেন টপিক বলছিস। তো এরকম ডিজাইন কী কী ফান্ডামেন্টাল আছে যারা অ্যাজ এ ডিজাইনার হোক বা সে নন ডিজাইনার হোক, যে ডিজাইন আসতে চাইছে, মানে তাকে শিখতে হবে কী কী ফান্ডামেন্টাল আছে, এক করে যদি বলিস। দেখুন, ডিজাইন ফান্ডামেন্টালের কিছু দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, একদম যেগুলো মাস্ট হ্যাভ শিখতেই হবে। আচ্ছা, কী কী আছে? প্রথমে বেসিকটা শুনি দেখি। বেসিক ফান্ডামেন্টালে কী কী আছে? যেমন টাইপোগ্রাফি, ব্যালেন্স, কালার সাইকোলজি। আচ্ছা, আর যদি বলতে হয় আপাতত মাথায় আসছে গ্রাফিক ডিজাইনের 8টা রুলস। দেন এবার কিছু যদি আমার আপাতত মাথায় আসছে, যদি অ্যাডভান্স থিওরির যদি কিছু বলি, অ্যাডভান্স ফান্ডামেন্টাল কী কী আছে? যেমন রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, মোটামুটি আপাতত যা যা মাথায় আসছে আপাতত বললাম। আবার যদি কিছু আমার বলতে কিছু মাথায় আসে আমি বলে দেবো। ওকে, তো এগুলো সবাইকে শিখতে হবে, মাস্ট ডিজাইনার হতে হয় বা গুড টু গ্রেট ডিজাইনার হতে হয়। তবে এক এক করে যদি, মানে ধরুন যে পডকাস্ট শুনছে বা দেখছে তাগুলো জানতে হবে। তো আমি এক এক করে আমি জানতে চাই, মানে ওদের জন্য আমি জানতে চাইছি যে টাইপোগ্রাফি কী, মানে টাইপোগ্রাফি কী এমন কাজে লাগে, মানে কতটা ইম্পর্টেন্ট ডিজাইনে, কী ধরনের টাইপোগ্রাফি হয়, মানে টাইপোগ্রাফি সম্বন্ধে যদি আমি একটা টপিক জানতে চাইছি। প্রথমে টাইপোগ্রাফি নিয়ে যদি বলতে হয়, আমি মনে করি টাইপোগ্রাফি হচ্ছে একটা ডিজাইনের হৃৎপিণ্ড। ওকে, মানে আমি একটা গোটা ডিজাইনকে যদি 100% ধরি, 70% এরিয়া কভার করে থাকে। এরিয়া বলতে কোনো আমি ডায়াগ্রামের কথা বলছি না, এরিয়া বলতে আমি পার্সেন্টেজের কথা বলছি। ওকে, যে 100%-এর মধ্যে 70% মনে করুন টাইপোগ্রাফি। ওকে, যার টাইপোগ্রাফি যত বেটার সে তত বেটার ডিজাইনার। ওকে, তার মধ্যে এবার টাইপোগ্রাফির মধ্যেও কিছু ভাগ রয়েছে, যেমন মনে করুন যেমন বেসলাইন, অ্যাসেন্ডার, তাই তো, অ্যাসেন্ডার, তারপরে ডিসেন্ডার, তারপর ক্যাপ হাইট, এক্স হাইট, ক্যাপের পরে কি এক্স হাইট, হ্যাঁ, তারপর আরও রয়েছে ডায়াগোনাল স্টেম, ভার্টিক্যাল স্টেম। আচ্ছা, ডায়াগোনাল স্টেম আর ভার্টিক্যাল, তাই তো? হ্যাঁ, ভার্টিক্যাল স্টেম আর কি, আরেকটা কি ছিল? স্ট্রোক না, আরেকটা ছিল স্ট্রোক বাদে আরেকটা কি ছিল যে ভার্টিক্যালের সঙ্গে? ডায়াগোনাল। এগুলো আরও রয়েছে, এখানে আমার যতটুকু মাথায় আসছে যা যা আসছে আমি বলছি, বাট আরও রয়েছে, আরও ডেপথে জিনিস আরও শেখা যায়, আরও লং রয়েছে। টাইপোগ্রাফি মানে একটা সমুদ্র, টাইপোগ্রাফি একটা পুরো সমুদ্র। মানে টাইপোগ্রাফির ভিতরে আমি দেখতে পাচ্ছি তুই বললি কি অ্যাসেন্ডার, ডিসেন্ডার, ক্যাপ হাইট, এক্স হাইট, ভার্টিক্যাল স্টেম, তাই তো? ভার্টিক্যাল স্টেম, ডায়াগোনাল স্টেম আর স্ট্রোক। এছাড়াও আরও অনেক কিছু আছে। এবার এক করে অ্যাসেন্ডার যদি আমরা জিজ্ঞেস করি, অ্যাসেন্ডার কি জিনিস? অ্যাসেন্ডার হচ্ছে আমরা যেই স্মল লেটারে যে লিখি,
হুম এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। সেই ছোটবেলায় আমরা একটা খাতায় লিখতাম, মনে আছে যে লাইন টানা, ইংলিশ লাইন ইংলিশ খাতায়। ইংলিশ খাতা। আমরা ছোটবেলা থেকে কিন্তু সেই টাইপোগ্রাফি শিখে আসছি, বাট আমরা জানি না যে টাইপোগ্রাফি শিখছি। আচ্ছা আমাদের মা বাবারা যখন বা টিউটাররা যখন শেখাতো লেখা, হুম। দেখবেন একটা সিঙ্গেল লাইনের উপর বেস করে সমস্ত লেখা শেখাতো। হুম যা লিখতাম ওই একটা সিঙ্গেল লাইনের উপরে, ওটাকে বলা হচ্ছে বেস লাইন। বেস লাইন, ঠিক আছে, ওকে। মনে করুন আমি কোনো ওই বেস লাইনের উপরে স্মল লেটারের কোনো লেখা লিখছি, স্মল লেটার। এবারে সেই স্মল লেটারের কিছু অংশ দেখবেন, যেমন আমি যদি একটা সিঙ্গেল স্মল লেটারের এইচ ধরি, এইচ লিখলাম, এইচ এর একটা মেইন বডি আছে যেটা কার্ভ হয়ে কার্ভ যাচ্ছে, হয়ে থাকে, হ্যাঁ। ওই মেইন বডি টপকে একটা এক্সট্রা অংশ আকাশের দিকে বেরিয়ে যাচ্ছে, ওই এক্সট্রা অংশটাকে আমরা বলছি অ্যাসেন্ডার। আচ্ছা অ্যাসেন্ডার। আর ডিসেন্ডার? ডিসেন্ডার ঠিক উল্টো, আমরা জি লিখি, জি এর যে মেইন বডি, হ্যাঁ, তার একটা লেজের মতো অংশ দেখবেন নিচের দিকে বেরিয়ে আসে। হ্যাঁ, আমাদের যে বেস লাইন থাকে সেই বেস লাইনের ঠিক নিচের দিকে জি এর অংশটা বেরিয়ে আসে, আচ্ছা। এক্সট্রা পার্ট। আচ্ছা, ওটা দেখবেন মাটির দিকে ঢুকে যাচ্ছে, ওটা হচ্ছে ডিসেন্ডার। ডিসেন্ডার। আর ক্যাপ হাইট কি জিনিস? ক্যাপ হাইট একদম ইজি, ক্যাপিটাল লেটারের ম্যাক্স হাইট। আচ্ছা, এক্স হাইট? এক্স হাইট স্মল লেটারের যে বডি হাইট বা যে মেইন হাইটটা, সেটাকে এক্স হাইট বলা হচ্ছে। আর ভার্টিক্যাল স্টেম? ভার্টিক্যাল স্টেম বলতে এখানে এখন আমাকে কিছু ভিজুয়ালের মাধ্যমে বোঝাতে হবে, বাট আমি একদম সহজ ভাষায় বলছি। স্মল লেটার হোক, ক্যাপিটাল লেটার হোক, তার একটা মেইন ভার্টিক্যাল মানে উল্লম্ব একটা প্রধান স্ট্রোক থাকে। যখন বি লিখছি, বি এর একটা যে লম্বা প্রধান মোটা স্ট্রোক থাকে, তারপর তো এইভাবে আমরা বিটা লিখি, কার্ভ অংশটা, বাট মেইন যে প্রধান অংশটা, ডান্ডা যেটাকে বলছে, ওইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্টেম। আচ্ছা, আর ডায়াগোনাল স্টেম ক্যাপিটাল এন। এই যে একটা কোনাকুনি যে মোটা একটা লাইন থাকে, নেটফ্লিক্স এর এন, হ্যাঁ, ওই কর্নারে, এটা ডায়াগোনাল মানে কাত হয়ে রয়েছে, এটা হচ্ছে ডায়াগোনাল স্টেম। আচ্ছা, আর স্ট্রোক মানে? স্ট্রোক হচ্ছে দেখবেন আমরা ছোটবেলায় যখন কোনো লিখতাম, কোনো লেটার লিখতাম, এ বি সি ডি হ্যান ত্যান যাই লেটার লিখতাম, তার একটা প্রধান স্ট্রাকচার আছে। এখন তো বিভিন্ন টাইপ ফেস বেরিয়ে গেছে। আবার টাইপ ফেস কি জিনিস? আসছি, আমি আরো পরে আলোচনা করবো, চাপ নেই, ওটা টাইপোগ্রাফির অংশ, টাইপ ফেস। আচ্ছা, টাইপ ফেস। তো এখন তো প্রচুর টাইপ ফেস আছে যে আমরা লেখাটাকে স্টাইল করতে পারি, বিভিন্ন লেখার বিভিন্ন স্টাইল করতে পারি টাইপ ফেসের মাধ্যমে। তো ওই টাইপ ফেসটা যদি আমি সাইডে রাখি, একটা টেক্সটের বা একটা লেটারের, টেক্সট ফেস বাদ দিন, একটা লেটারের যদি আমি কোনো স্টাইলটা বাদ দিই, অ্যাকচুয়াল বডি স্ট্রাকচার, মনে করুন একটা এস, এই যে একটা প্রধান জিনিস আমি ড্র করলাম খাতার মধ্যে, জাস্ট আমি এস লিখে দিলাম, এই যে একটা মেইন বডি ড্র হলো, ওটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ইউজ করলে টাইপ ফেস। টাইপোগ্রাফির ভিতরে কি ফন্ট আসে না? ফন্ট আসে, বাট এটা একটা মিথ। ফন্ট আলাদা, টাইপ ফেস আলাদা। কিরকম? একটা এক্সাম্পল যদি। প্রথমে মানে টাইপোগ্রাফি সম্বন্ধে তো শুনেই তো মনে হচ্ছে টাইপোগ্রাফি মানে লেখা, তো সেখানে কি ফন্ট আসবে না? হ্যাঁ আসবে, অবশ্যই ফন্ট তো মাস্ট আসবেই, বাট ফন্ট আলাদা জিনিস, টাইপ ফেস আলাদা জিনিস। এক্সাম্পল? এটা একটা মিথ, এটা বিগিনার স্টুডেন্টদের একটা মিথ। আমি একটা প্রথমে উদাহরণ দিই, একটা রিয়েল লাইফ উদাহরণ বলতে, মনে করুন আমাদের প্রত্যেকের বাড়ির একটা নাম থাকে, মনে করুন শান্তি নীর, এই নীর সেই নীর, আমাদের পরিবারের একটা নাম, গগন বাড়ি, হ্যাঁ থাকে। ওই বাড়ির মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার থাকে, শান্তিনীর পরিবার, সেই পরিবারের মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার থাকে, আমি থাকি, আমার মা থাকে, বাবা থাকে, ঠাকুরদা ঠাকুমা থাকে। আমার পরিবারের মানে ওভারঅল আমার যে পরিবারের যে নাম, ওটা হচ্ছে টাইপ ফেস। বাড়ির নাম বা পরিবারের নাম, যেটা পরিবারের নাম, টাইপ ফেস, পরিবারটা হচ্ছে টাইপ ফেস। আচ্ছা, আর যে ভিতরে ফ্যামিলি মেম্বার গুলো রয়েছে, আমি, মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, ওগুলো এক একটা ফন্ট। আচ্ছা, এবার কিছু উদাহরণ দিই। আমি জাস্ট একটা ডিরেক্ট, আমি একটা টাইপ ফেস, বেস্ট ব্যবহৃত টাইপ ফেসের নাম কি বেশি ব্যবহার করে এবং প্রচুর আছে, যেমন পপিন্স। আচ্ছা, পপিন্স দিয়ে বুঝি আমি, ধরো পপিন্স এটা খুব প্রচলিত একটা ফন্ট, এটা টাইপ ফেস। পপিন কোনো ফন্ট নয় না, তাহলে ফন্ট কোনগুলো? ফন্ট হচ্ছে আমরা যখন পপিন্সের সাইডে একটা ছোট্ট অ্যারো থাকে, ওটাকে ওপেন যখন করি, পপিন্স লাইট, পপিন্স রেগুলার, পপিন্স মিডিয়াম, পপিন্স বোল্ড, পপিন্স যেগুলো মোটা হয়, পাতলা হয়, ওয়েট যেটাকে বলে, ওয়েট, ওইগুলো কি অ্যাকচুয়ালি ফন্ট? ওগুলো এক একটা ফন্ট।
আচ্ছা, তার মানে ওগুলো যাকে আমাদের ধরে ফন্ট ভাবতাম সে হচ্ছে টাইপ ফেস। এস আর যেগুলো আমরা অ্যাকচুয়ালি মানে ওয়েট যেগুলো ইউজ করতাম ওগুলো বুঝতে হচ্ছে এক পেরেছি। একটা ফন্ট। ফন্টস বুঝতে পেরেছি। এটা হচ্ছে বিগিনার স্টুডেন্টদের মানে একটা শুধু myth। এটা একটা টাইপোগ্রাফিতে এত কিছু থাকবে এটা তাও কিছুই না, জাস্ট সামান্য বললাম। আর বাকি কিছু শিখে পাবো। আর বাকি জিনিস আমার পুরো পিডিএফ বানানো আছে, পুরো রিসোর্সেস বানানো আছে, আমি আপনাকে প্রোভাইড করে দেবো, আপনি দিয়ে দিতে পারেন। মানে যেটা দেখলাম টাইপোগ্রাফি, এখানে কালার সাইকোলজি, রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, প্রত্যেকটার পিডিএফ তুই সব আমাকে দিয়ে ready। দিবি, সবাই দিয়ে দেবো। সব রেডি আছে। আচ্ছা, ইভেন টাইপোগ্রাফির সাইকোলজিও রয়েছে। আমি তাকে সেটা ফ্রি অফ কস্ট দিয়ে দিতে পারবো, হুম, তাই তো? এই যেই বললাম দিয়ে দিতে পারবো। অনেকে এখন দৌড়াচ্ছে ডিসক্রিপশানে, কিন্তু টেনশন নেই, ডিসক্রিপশানে আপনি পাবেন না। এই ভিডিও আপনি দেখতে থাকেন, আমি ভিডিওর কোনো একটা অংশে কোনো একটা জায়গায় একটা সিস্টেম বলবো, যে সিস্টেম প্রসেস ফলো করলে আপনি সেটা পাবেন। তো আপনি ডিসক্রিপশানে পাবেন না, ডিসক্রিপশানে হাত লাগানোর কোনো প্রয়োজন। আমি জানি আপনি ডিসক্রিপশানে গেছেন, বাট চিন্তা নেই, ডিসক্রিপশানে পাবেন না। আমি এই ভিডিওতে একটা সিস্টেম বলবো, সেই প্রসেসটা ফলো করলে আপনি এগুলো পাবেন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং প্রিমিয়াম জিনিস। তো একটু ওয়েট করেন, আমরা একটু আলোচনা করে তখন শিখতে লাগুন। তো টাইপোগ্রাফি সম্বন্ধে বুঝলাম। এরপর একটা টপিক আসছে ব্যালেন্স। এটা বেসিক ফান্ডামেন্টালের ভিতরে। ব্যালেন্স কী জিনিস? ব্যালেন্স জিনিসটা কোনো কিছুই না। আমি যদি আমার রিয়েল একটা হিউম্যান বডি দিয়ে উদাহরণ দিই, আমরা হিউম্যান বডি, আমরা দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, আমাদের দুটো পা রয়েছে, দুটো হাত রয়েছে, আমরা নর্মালি দাঁড়িয়ে থাকতে পারি। এবার মনে করুন আমি আমার বডিটাকে একদম 50% একটা কাল্পনিক রেখা আঁকছি, একদম এখান থেকে একটা কাল্পনিক রেখা আঁকছি। না কেটে ফেলে দেবো একদম? না, কাটা ফাটা লাগবে না, এটা শুধু পেন দিয়ে দাগ টানলেই হবে। আমার বাঁদিকে 50% থাকছে, তাহলে ডান দিকে 50% থাকছে, তাহলে কি হচ্ছে, আমার দুদিকের ওয়েট এখন সমান। এবার মনে করুন আমি আমার একটা হাত কেটে দিলাম, তাহলে কি হলো, আমার এখন বাঁদিকের, মনে করুন আমার ডান দিকের হাত আমি কেটে দিয়েছি, তাহলে আমার কি এখন বাঁদিকের ওয়েট বেশি, ডান দিকের ওয়েটটা কম, মানে সেই দাড়ি পাল্লা হয় না, এক্স্যাক্ট সেই জিনিস। আরটা দেখে মনে আসছে আমার, ওই প্যান্ডেল, মাথায় একটা ডুম, এছাড়া ডুম, এছাড়া ডুম, ওই মাঝখানে কেটে দিলে এটা কি ব্যালেন্স? ব্যালেন্স মানে ওই জন্য মাথায় একটা গোল রাখা হয়, দু সাইডে দুটো রাখা হয়। আচ্ছা, গেল ব্যালেন্স। এটা হচ্ছে ব্যালেন্স। এটা আমি একটা জাস্ট রিয়েল লাইফ উদাহরণ। ডিজাইনে কিভাবে কাজ করে এটা? ডিজাইনে কিভাবে কাজ করে, ডিজাইনেরও সেম একটা ব্যালেন্স রয়েছে। আমরা কিছু সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, বিভিন্ন রকমভাবে একটা ডিজাইনের মধ্যেও সেই ব্যালেন্স মেনটেন করা যায়। আচ্ছা, যেমন মনে করুন আমি একটা ডিজাইন বানিয়েছি, ঠিক আছে, সেই ডিজাইনটাকে যদি একদম 50% কাটি, একদম কাল্পনিক একটা 50% লাইন ড্র করলাম, ড্র করার পরে এইবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে বাঁদিকের ওয়েট কিরকম আছে, ডান দিকের ওয়েট কিরকম আছে। এখানে আরো বেশি কাজে দেয় রুল অফ থার্ড। রুল অফ থার্ডের মাধ্যমে আমরা ব্যালেন্স মেনটেন করতে পারি। রুল অফ থার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যালেন্স মেনটেন করা যায়, বিভিন্ন রকম ব্যালেন্স। আচ্ছা, এরপরের টপিক কালার সাইকোলজি। কতটা ইম্পর্টেন্ট কালার সাইকোলজি ডিজাইনে? এটা তো টাইপোগ্রাফির পরেই বলতে পারেন কালার সাইকোলজি। আচ্ছা, এর কালার সাইকোলজির মধ্যে আমাদের যে মেন কালার হুইল, মানে সমস্ত কালারের সোর্স যেটাকে বলা হয় উৎস, কালার সাইকোলজি জানতে গেলে আমাদের কালার হুইলটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, যেখানে আমাদের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টার্সিয়ারি কালার, সমস্ত তিনটে পার্ট আরও রয়েছে, জাস্ট কিছু বললাম। এলো সব পাবো তো? সব পাওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এইট রুলস, কি এইট রুলস কি জিনিস? ডিজাইনের কিছু 8টা ফান্ডামেন্টাল থাকে যেগুলো মাস্ট হ্যাভ আমাদের জানতে হয়। যেমন আমি তার মধ্যে কিছু বলেও দিয়েছি, রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, ব্যালেন্স, তারপরে আমার টাইপোগ্রাফি নিয়েও কিছু আছে। এগুলো সব 8টা রুলের মধ্যে ভিতরের পার্ট। ও আচ্ছা, এবার অ্যাডভান্স বেসিকে তুই বলেছিস দুটো জিনিস, একটা হচ্ছে গোল্ডেন রেশিও। কি জিনিস গোল্ডেন রেশিও? গোল্ডেন রেশিওর কিছু আমি উদাহরণ দিই, কিছু এটা চিন্তা করাই। যেমন মনে করুন আমাদের নেচারে কিছু একদম সুন্দর সুন্দর ক্রিয়েশন রয়েছে ভগবানের বা উপরওয়ালার, সুন্দর সুন্দর কিছু ক্রিয়েশন রয়েছে। যেমন গোলাপ ফুল, ঠিক আছে, সাইন অফ লাভ, মানে প্রেম। হ্যাঁ, ভালো বুঝতে পারি। বিয়ে হয়েছে তো? না, ঠিক আছে, বল। ঠিক আছে, তো ওই গোলাপের মধ্যে একটা সুন্দর জিনিস আছে, দেখবেন
কত সুন্দর না দেখতে, যে ভিতরটা একদম ভাই, কমপ্লেক্স। আমি দেখিনি, তোরা দেখবি ভালো করে। না না, আপনিও এক সময় দেখেছেন, মিথ্যা কথা বলছেন এই লোকের এই আমাদের অডিয়েন্সের সামনে আপনি এখন মিথ্যা কথা বলছেন। আমি ওরকম প্রেম করিনি, আমার প্রেম একটু অন্য রকমের। ঠিক আছে, তাহলে অন্য একটা পডকাস্টে তাহলে আমরা শুনি। তোরটা বল। হ্যাঁ, আমারটা না, গোলাপ ফুলের। হ্যাঁ, গোলাপ ফুলেরটাই বল। হ্যাঁ, গোলাপ ফুলের ভিতরটা দেখবেন একটু কমপ্লেক্স থাকে। যত বাইরের দিকে আসছে তত আমরা গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটু ভালোভাবে দেখতে পাই। যত একটু রাউন্ড ভাবে দেখার চেষ্টা করবেন। আমি বিগিনার স্টুডেন্টদেরও বলবো, তাহলে এখনই অবশ্যই মনে করে বাজারে যান, একটা গোলাপ ফুল নিয়ে আসেন, যারা দেখে তারপরে গার্লফ্রেন্ডকে দিয়ে দেবেন। বা বাড়ি বউ থাকলে আমি বাড়ির বউকে দেবো, বউকে দিয়ে দেবেন। গার্লফ্রেন্ডকে ওই রোজটা দেওয়ার আগে রোজটা এরম ভাবে ধরে একবার দেখে নেবে প্রত্যেকে, দেখে তারপরে ওটা নিয়ে শিখে তারপর গার্লফ্রেন্ডকে দেবে। ঠিক আছে? না, যার বউ থাকবে, বউ থাকবে বউকে দেবে। হ্যাঁ, তারপর বলে মানে আপনি আপনার জন্য বললেন। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে ওই গোলাপের মধ্যে, গোলাপের যে স্ট্রাকচারটা, ওর মধ্যেও গোল্ডেন রেশিও লুকিয়ে রয়েছে। আচ্ছা, আমি যদি আরো ভালোভাবে বলি, একটা শামুকের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার, শামুক এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ভিতরের দিকে চলে আসছে, ওই অ্যাকচুয়াল শামুকের যে স্ট্রাকচারটা যেমন দেখতে, গোল্ডেন রেশিওর স্ট্রাকচারটাও সেম দেখতে। কি কাজে লাগে ওই শামুক ডিজাইনের সাথে কি পার্থক্য, মানে কি সম্পর্ক? অনেক পার্থক্য আছে। আমি আরো কিছু উদাহরণ দিই, আমি উদাহরণগুলো বলিনি, তাহলে এরা ফিল করতে পারবে জিনিসটা ভিতর থেকে। সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল, যেটা সূর্যমুখী ফুলের মধ্যেও কিন্তু গোল্ডেন রেশিও রয়েছে। আচ্ছা, ইচ অ্যান্ড মানে নেচারের যে সমস্ত সুন্দর সুন্দর ক্রিয়েশন, যেখানে বিউটিফুল বিউটিফুল আমরা ক্রিয়েশন দেখতে পাই, সমস্ত জায়গায় গোল্ডেন রেশিও রয়েছে। ওকে, তো গোল্ডেন রেশিও আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে কোথায় কাজে লাগে? লোগো ডিজাইনে ইউজ হয় গোল্ডেন রেশিও, টাইপোগ্রাফিতে ইউজ হয়। ওকে, এই দুটো পার্টে মেইনলি ইউজ হয়। আর বাদ বাকি রুল অফ থার্ডের গুরুত্ব অনেক বেশি। মানে রুল অফ থার্ড কি জিনিস আমি আসছি, আরো পরে আসছি, আমি আরো বলে নিই। যেমন লোগো নিয়ে যেহেতু বললাম, আচ্ছা, লোগো কোন কোন ব্র্যান্ড, পপুলার বড় বড় ব্র্যান্ড এই গোল্ডেন রেশিও মেনটেন করে তাদের লোগো বানিয়েছে। আচ্ছা, যেমন টেক ইন্ডাস্ট্রির কিং যাকে বলা যায়, কে? অ্যাপেল। আচ্ছা, অ্যাপেলের যে লোগোটা, আচ্ছা, অ্যাপেল ইউজ করা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে ওদের লোগোটা বানানো হয়েছে। আর কোনো ব্র্যান্ড? পেপসি। আচ্ছা, পেপসির যে লোগোটা। ওকে, তারপরে হচ্ছে এখন এক্স এর যে এক্স, মানে টুইটারের এক্স না, এক্স এর এক্স, টুইটার। হ্যাঁ, টুইটারের যে ওই লোগোটা, এক্স এর এক্স, ভালো ইউজ করেছিস তো। এক্স এক্স মানে টুইটার। হ্যাঁ, টুইটার। আর ওই টুইটারের লোগোটা হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে বানানো, সব গোল্ডেন রেশিও ক্রিয়েট করা। আর কিছু পপুলার ব্র্যান্ড আমার আপাতত যা যা মাথায় এলো বললাম, আরো প্রচুর রয়েছে। যেমন আর মাথায় আপাতত মাথায় ঘুরছে না, আমি যদি মনে আসে আমি বলে দেবো ওখানে। এই গোল্ডেন রেশিও তো হলো, এবার রুল অফ থার্ড যদি চিনতে হয় আমাদের একটুখানি ছোটবেলায় ফিরে যেতে হবে। যেমন আমরা সেই রাস্তায় বা খাতার মধ্যে একটা এরকম 4টে লাইন টেনে একটা গেম খেলতাম না, সেই বকুলের দিয়ে। আমরা কেউ পাথর ইউজ করতাম। আবার খাতায় যদি খেলতাম, একটা 4টে লাইন টেনে ক্রস আর সার্কেল দিয়ে খেলতাম না, যে 9খানা বক্স থাকবে, সেই বক্স ফিল করতে হবে। ওই গেমটা, ওই যে স্ট্রাকচারটা, ওইটাই হচ্ছে রুল অফ থার্ড স্ট্রাকচার, বাট আমরা জানতাম না ওটা হচ্ছে রুল অফ থার্ড স্ট্রাকচার। এইবারে এটা আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে। মনে করুন কোনো ডিজাইন বানালাম, একটা 1:1 ডিজাইন বানালাম, সেই ডিজাইনে সেম আমি একটা কাল্পনিক লাইন ড্র করলাম, ওই সেম খেলার গেমের যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা ড্র করলাম। স্ট্রাকচারটা ড্র করার পরে আমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, ওই দুটো লাইন একে অপরের সাথে ইন্টারসেক্ট করছে, মানে একে অপরের সাথে কানেক্ট করছে। কানেক্ট করলে 4টে ডট তৈরি হচ্ছে। ওই যে 4টে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ওই 4টে পয়েন্টকে বলা হচ্ছে প্রাইম ফোকাল এরিয়া, যেটা হচ্ছে মেন। কিভাবে কাজ করে? আমাদের যে হিউম্যান আইসাইট একটা স্ট্রাকচারে কোনো কিছুকে দেখে, কোনো যদি ডিজাইন কেউ ভিউ করে, কোনো ডিজাইন মানে কোনো কন্টেন্ট কনজিউম করছে, আমি ডিজাইনই ধরি, আমাদের চোখ সবার আগে গিয়ে পড়ে হচ্ছে লেফট টপ কর্নারে, মানে বাঁ সাইডের একদম উপরে লেফট টপ কর্নারে গিয়ে ওটা পড়ে। তারপর সেই চোখটা আস্তে আস্তে নিচের দিকে নামে বটম লেফট কর্নারে, তারপরে যায় টপ রাইট কর্নার, তারপরে আসে বটম রাইট কর্নার। আচ্ছা,
ঠিক পয়েন্টের ডটে ডটে মিলছে না? হ্যাঁ যদি আমরা একটুখানি কাল্পনিক আমাদের এই চোখের জার্নিটা দেখতে পাই, একটা এফ স্ট্রাকচার তৈরি করে, এফ, ক্যাপিটাল এফ। আচ্ছা, এফ স্ট্রাকচার। আমাদের হিউম্যান আইসাইট এইভাবেই কাজ করে। যখন কোনো ডিজাইন আমরা দেখি, কোনো ডিজাইন যখন আমরা কনজিউম করি চোখ দিয়ে, তখন এইভাবে আমরা কনজিউম করি, যেটা রুল অফ থার্ড মেনটেন করে ডিজাইন করতে হয়। এবার একটা পডকাস্টে তো আর এত কিছু বলা সম্ভব না, কারণ আমাকে প্র্যাকটিক্যালি ডিজাইন শিখতে হবে, প্র্যাকটিক্যালি ডিজাইন করে দেখাতে হবে, তবে তো বুঝতে পারবো যে প্রাইম ফোকাল এরিয়াগুলোকে আমরা কিভাবে ইউজ করব। আমি তো এখন মুখে বলে দিচ্ছি যে আমাকে প্রাইম ফোকাল এরিয়াগুলোকে ইউজ করতে হবে। তোর যে ডকুমেন্টসটা যে ফ্রি অফ কস্ট সব কিছু থাকবে এখানে, একদম ডিটেলস দেখানো মোটামুটি থাকবে। তারপরে আরও তো ডিটেলসে তো শিখতে হবে, শুধু তো আর পিডিএফ দেখে শেখা যায় না। আর প্র্যাকটিক্যাল তো আমাকে শিখতেই হবে, ও তো মাস্ট। আচ্ছা, এই প্র্যাকটিক্যাল যখন শিখতে হবে তো ওর কাছে দুটো অপশন আছে। ধর যে নতুন শুরু করে, তার কাছে অত পয়সা নেই, তার কাছে একটাই ভগবান, সেটা আছে ইউটিউব। ঠিক আছে, তো তার যে ভগবান ইউটিউবের মানে আমাদের ইন্টারেস্ট এটা জানার তুই কাকে ফলো করিস এবং ও কী করতে শিখবে, মানে কোথা থেকে বেটার শেখা, মানে ডিজাইন এই টপিকগুলো যে এতগুলো টপিক বললি, হ্যাঁ, এই টপিকগুলো মেনটেন করে সঠিকভাবে ডিজাইন শেখায় এমন কেউ আছে ইউটিউবে যার কাছ থেকেও শিখতে পারে? অবশ্যই আছে। কারণ প্রথম অবস্থা তার কাছে হিউজ অ্যামাউন্ট দেওয়ার পয়সা তার কাছে নেই, না, সে ফ্রি অফ কস্ট শিখবে। তো ইউটিউবে এমন কেউ আছে যে? অবশ্যই আছে। যেমন আমি দুটো পার্টে ভাগ করে বলে দিচ্ছি। টুল শেখার জন্য কিছু চ্যানেল বলছি। টুল মানে কোনগুলো? টুল মানে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা। আচ্ছা, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, ফটোশপ, তো এগুলো হচ্ছে টুল। আর ডিজাইন স্কিল শেখার জন্য কিছু চ্যানেল সাজেস্ট করে দিচ্ছি। আচ্ছা, শিখতে পারবে। প্রথমে টুল বল। টুল শেখার জন্য সব থেকে ভালো, যেটা সবাই জানে, ম্যাক্সিমাম, আবার অনেকে জানেও না, জিএফএক্স মেন্টর। জিএফএক্স মেন্টর, তাই তো? হ্যাঁ, ইমরান আলী দিনা ওনার। আচ্ছা, আর হচ্ছে পিক্সিন পারফেক্ট। ওকে, তো এই দুটো চ্যানেল এনাফ টুল শেখার জন্য। টুল মানে ফটোশপ টুল ফুল শেখার জন্য। আচ্ছা, টুল শেখার জন্য। এবার যদি ডিজাইন ফান্ডামেন্টাল শিখতে হয়, ডিজাইন, ঠিক আছে, ডিজাইন ফান্ডামেন্টাল, ডিজাইন স্কিল যদি শিখতে হয়, বেস্ট হচ্ছে রাজীব মেহতা। তারপর একটা বাচ্চা ছেলে রয়েছে অনিক জৈন। আচ্ছা, অনিক জৈন। এই দুটো একদম মাস্টারপিস। এই দুটো মানে এটা টুলের জন্য হচ্ছে, তাহলে বললি জিএফএক্স মেন্টর, পিক্সিন পারফেক্ট, আর রাজীব। আর ডিজাইন ফান্ডামেন্টাল বা ডিজাইন শেখার জন্য হচ্ছে তো রাজীব মেহতা, অনিক জৈন। আচ্ছা, এর ডিজাইনে কত পার্সেন্ট টুল আর কত পার্সেন্ট ডিজাইন ফান্ডামেন্টাল? আমি যদি ধরি, সেটা হচ্ছে 100%-এর যদি একটা বার ধরা যায়, 100% বারের মধ্যে 80% হচ্ছে ডিজাইন ফান্ডামেন্টাল বা ডিজাইন স্কিল। আচ্ছা, 20% গুরুত্ব হচ্ছে টুলের। তো সবাই লাফাচ্ছে কেন? ওটাই তো হচ্ছে মিসকনসেপশন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আমি যা কিছু বলবো সব রিয়েল লাইফ উদাহরণ দেবো। আমার কথা যদি ভুল মনে হয় তাহলে নিজের, কারণ আমি তো যেটা বলছি তার তো কিছু ভ্যালিড রিজনও তো দিতে হবে। তো সেই কারণে আমি একটা সব কিছু রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বলছি। আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু টুল থাকে। কেমন টুল? হাতুড়ি থাকে, করাত থাকে, পেরেক থাকে। আমরা প্রত্যেকে কিন্তু সেগুলো চালাতে জানি। করাত চালাতে জানি, আপনি পারেন তো? পারেন না? হ্যাঁ, টুকটাক ছোটবেলায়, এখন বড় হয়ে গেছে। হাতুড়ি মারতে পারেন? হ্যাঁ। পেরেক পোতা? হ্যাঁ। সেগুলো আমরা সবাই পারি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। বাট আমরা কি ওই করাত ইউজ করে দরজা বানাতে পারবো? আমি পারবো না। দরজার মধ্যে ডিজাইন বানাতে পারবো না, করাত দিয়ে কেটে? অসম্ভব। ওই হাতুড়ি দিয়ে ঠুকে ছাদ ঢালাই করা স্ট্রাকচার বানাতে পারবো? পসিবল না। তাহলে আমি ওই করাতটা চালাতে জানি, বাট কি জিনিস ফলো করলে, কোন মাপে বানালে একটা সঠিক দরজা বানানো যাবে সেটা কিন্তু জানি না। সেটা কি? সেটা একটা প্রপার কার্পেন্টারি কিন্তু বলতে পারবে। ও কিন্তু জানে, যার কাছে স্কিল আছে এবং টুলের নলেজ আছে, যে করাতটাও চালাতে জানে, প্লাস একটা দরজা কিভাবে বানাতে হয়, সেই দরজার পিছনে কি মাপ করতে হবে, কোন জায়গা কতটুকু কাটতে হবে। কাটতে সবাই পারে, কতটুকু কাটতে হবে, কোন জায়গায় কাটতে হবে, এটা শুধুমাত্র একটা কাঠ মিস্ত্রিই জানে। তার মানে কি? ওটা ওর স্কিল। টুল আমরা সবাই জানাতে জানি, আপনিও পারেন, এক্ষুনি বললেন, আমিও পারি, বাট আমি দরজা বানাতে পারবো না।
দরজা বানানোর জন্য স্কিলটা লাগবে, বোঝা গেল? সেম হচ্ছে এটা, সেম। ফটোশপ একটা টুল, ইলাস্ট্রেটর একটা টুল, ক্যানভা একটা টুল। টুল আমরা প্রত্যেকেই চালাতে পারবো, আজকালকার যুগে আর টুল শেখা কোনো বড় ব্যাপার না। বাট ডিজাইন ফান্ডামেন্টাল কেউ ধরে ধরে শেখাবে না। ডিজাইন ফান্ডামেন্টাল এমন একটা জিনিস যেটা মাস্ট, একটা মানে গ্রাফিক ডিজাইনার হতে গেলে তাকে ডিজাইন ফান্ডামেন্টাল শিখতেই হবে। কেউ যদি বলে থাকে যে আমি ফটোশপ টুল চালাতে জানি, আমি ইলাস্ট্রেটর চালাতে জানি, এই দুটো জেনে আমি ক্যানভা চালাতে জানি, এইগুলো জেনে যদি নিজেকে গ্রাফিক ডিজাইনার বলে মনে করে, আমি অন্তত তাদের গ্রাফিক ডিজাইনার বলে মনে করি না। আমার সেটা তো একই জিনিস, কারণ যেখানে 80% বলছিস ডিজাইন স্কিল, 20% টুল, এটা রিয়েল ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট। এবার নেক্সট আমার জানার ইচ্ছে সেটা হচ্ছে, এখন চারিদিকে একটা রব হচ্ছে এআই, এবং অনেকেই সেম কোশ্চেন করে যে স্যার আজকের দিন এআই গ্রাফিক ডিজাইন শিখে কী হবে, এআই সব করে দিচ্ছে, ঠিক আছে? তো প্রথমে এদেরকে কী বললি? আমি এদেরকে দুটো মানুষ দিয়ে বোঝাবো, ঠিক আছে? একজন ডিজাইনার যে কিনা এই যে টেকের যে গ্রোথ, এআই অ্যাকচুয়ালি কি টেকের তো গ্রোথ হচ্ছে দিন দিন, টেকের গ্রোথ, সেই ডিজাইনার কি করছে, ওই টেকের গ্রোথটাকে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে ও কি করছে, আদার্স টুলগুলোর মতো এআইটাকেও ওর একটা পাওয়ারফুল টুল হিসেবে কাজে লাগাচ্ছে। বোঝা গেল? যেমন আমি আমার ডিজাইন করার জন্য ফটোশপ ইউজ করছি, আমার ডিজাইন করার জন্য ক্যানভা ইউজ করছি, এটা একটা টুল। পাশাপাশি ওই ডিজাইনার কি করছে, যে ডিজাইনার আমি উদাহরণ দিচ্ছি, সেই ডিজাইনার কি করছে, এআই টুলটাকেও মানে এআইটাকেও ওর একটা পাওয়ারফুল টুল হিসেবে কাজে লাগাচ্ছে, যাতে নিজেকে এনহ্যান্স করা যায়, নিজের ডিজাইন স্কিলটাকে এনহ্যান্স করা যায়, আরো বেটার রেজাল্ট দেওয়া যায়। পাশাপাশি আরও একটা ডিজাইনার আছে যে কিনা ভাবছে যে সেই টেকের গ্রোথটাকে অ্যাকসেপ্ট করছে না। ও কি ভাবছে যে বাপরে এআই এসে গেছে, এবার তো আমাকে আমার বস আমাকে বের করে দেবে, আমাকে আর কোনো ক্লায়েন্ট কাজ দেবে না, এটা প্রথমেই ভয় পেয়ে যাচ্ছে। সো যে প্রথমেই ভয় পেয়ে যাবে, টেকের গ্রোথটাকে অ্যাকসেপ্ট না করবে, মানে ডে বাই ডে নিজেকে আপগ্রেড না করতে পারবে, মানে চেঞ্জেস তো হবেই, আজকে এমন আছে পরের দিন তো সেরকম নাও থাকতে পারে, বাট ওই যে চেঞ্জেসের সাথে নিজেকে যদি না তাল মিলিয়ে চলতে পারে, স্বাভাবিক ও যে ভয় পাবে সে মার্কেট থেকে অটোমেটিক্যালি সরে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কম্পিউটার, যখন কম্পিউটার আসছিল মার্কেটে তখন সবাই একটা বলছিল যে না মানুষের চাকরি চলে যাবে, অনেক মানুষ চাকরি হারাবে, মানে একটা প্রচুর বড় হাইপ চলে এসেছিল। বাট আজকালকার যুগে কম্পিউটার শেখার জন্যই কিন্তু মানুষ তাড়াহুড়ো করে, ছোট্ট বয়স থেকে বেসিক কম্পিউটার ভর্তি করিয়ে দেয় বাচ্চাকে, যে না আমার বাচ্চা কম্পিউটারটা অন্তত শিখুক। মানে এআইটা একদিন খোঁজা যাবে। হ্যাঁ, ওকে, অবশ্যই যাবে, কারণ এখন অলরেডি শুরু হয়ে গিয়েছে, এআই শিখতেই হবে। আমি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলি, আমি এআই ছাড়া বাঁচতে পারবো না। তো একজন ডিজাইনার হিসেবে তার ডিজাইনকে এনহ্যান্স করার জন্য, মার্কেট টিকে থাকার জন্য কি কি এআই বা এআই টুল সে ইউজ করতে পারে? আমি একদম কোনো পেড কিছু বলছি না, কারণ ফ্রিতে মানে সেটাই বেস্ট, কারণ হচ্ছে সবাই এখানে বিগিনার স্টুডেন্ট, প্রত্যেকেই বিগিনার, কারণ প্রত্যেকের এখন সেরকম দুটো টুলই বল, একটা তো ফ্রি টুল যেটা বেটার রেজাল্ট, মানে যেটা ইউজ করে শুরু করতে পারবে, এবং যখন সে গ্রো করতে চায় সে কি আর আরো অ্যাডভান্স কি টুল ইউজ করতে পারে। আমি প্রথমে কিছু ফ্রি টুলের লিস্ট, কি ফ্রি এআই টুল ইউজ করা যায়? সব থেকে ফ্রি বেস্ট টুল হচ্ছে চ্যাটজিপিটি। কারণ চ্যাটজিপিটি আগে জানা কাজ করতো, তার নেক্সট কয়েকটা আপডেট আসার পরে মানে ডিজাইনারদের বোমবাস্ত্র হয়ে গিয়েছে। যেমন একটা কিছু উদাহরণ দিয়ে বোঝা যায় চ্যাটজিপিটি একটা ডিজাইনার কিভাবে ইউজ করবে। যেমন চ্যাটজিপিটির মাধ্যমে এখন টাইপ ফেস চুজ করা যায়। আচ্ছা, টাইপ ফেস, যেটা আগে ব্রেন লাগাতে হতো, ঠিক আছে? টাইপ ফেস। কালার চুজ করা যায়, ডিজাইনের কালার চুজ করা যায়। এর কিছু প্রম্পট রয়েছে, যেমন প্রম্পটে কিছু দিলে যে আমি যদি সঠিক ওয়েতে প্রম্পট দিই, ও আমাকে প্রপার স্ট্রাকচার ওয়েতে দিয়ে দেবে যে একটা ডিজাইনের জন্য, এই ইন্ডাস্ট্রির জন্য টাইপোগ্রাফি, কেমন টাইপোগ্রাফি চুজ করব, এই ইন্ডাস্ট্রির জন্য কেমন কালার চুজ করব, সব সঠিক প্রম্পটের মাধ্যমে বের করা যায় আজকালকার দিনে। আচ্ছা, প্রম্পট একটাকে প্রম্পট কি আমরা পাবো? হ্যাঁ, পাওয়া যেতে পারে। ঠিক আছে, ওকে। দেন চ্যাটজিপিটির পরে মাইক্রোসফটের টুল যেটা হচ্ছে কোপাইলট। আচ্ছা, কোপাইলট কিভাবে ইউজ করবে? কোপাইলট ওই সেম, ওর মধ্যে প্রম্পট, সিঙ্গেল প্রম্পট দাও, প্রম্পট দেওয়ার পরে কি জেনারেট ইমেজ জেনারেশন। আমি এখন সব ইমেজ জেনারেশনের কথা বলছি। আচ্ছা, ইমেজ জেনারেশন কোপাইলটের পরে
কোপাইলট গ্রক আছে। আচ্ছা, গ্রক। মাঝে মাঝে খুব হাইপ এসেছিল, আচ্ছা, ওই যে সেই ঘিবলি বানাচ্ছিল সবাই গ্রক ইউজ করে, ওই গ্রক। আচ্ছা, গ্রক যেটা হচ্ছে আমি এক্স এর প্রোডাক্ট। আচ্ছা, ইলনের, হ্যাঁ, ইলন ইলন মাস্কের। আচ্ছা, গ্রক। আচ্ছা, আর আচ্ছা, কোয়েন, এটা চাইনিজ কোম্পানি। কোয়েন 2.2 না 2.5? হ্যাঁ, 2.5। আচ্ছা, কোয়েন 2.5। ওকে, আর কোয়েন আছে, তারপরে আইডিওগ্রাম, তারপরে আছে লিওনার্দো। এগুলো হচ্ছে আইডিওগ্রাম একটা দারুণ টুল, যদি কেউ ইউজ করতে চায় ইউজ করতে পারে। আইডিওগ্রাম একটা দারুণ টুল। তারপরে আছে লিওনার্দো। এই দুটো একটা দারুণ টুল, বাট একটু এক্সপেন্সিভ টুল, বাট ওদের ক্রেডিট দেয়, কিছু কিছু ক্রেডিট দেয়। ওগুলো এমনি ইন্টারফেসে গেলেই সবাই বুঝে। আমরা বাঙালি তো সেফ প্ল্যান আছে, ওরা খুঁজে নিতে হবে, ওটা আপনি বলবো না, খুঁজে নিতে হবে আপনাকে। হ্যাঁ, তো মোটামুটি ফ্রি টুল এনাফ। পেড টুল কি কি থাকতে পারে যেটা একদম আমি ফ্রি? আর একটা ভুলে গেছি, ন্যানো বানানা। আচ্ছা, গুগল ন্যানো বানানা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, ন্যানো বানানা, রাইট? ন্যানো বানানা। ওকে, ন্যানো বানানা। ওকে, এটা হলো ফ্রি টুল গেল। এগুলোকে শিখতেই হবে। এর কোনো প্রপার গাইড পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি কোন এআই টুল ইউজ করে, তার প্রপার গাইড? ওকে, ফ্রি অফ কস্ট? মোটামুটি একটা অবশ্যই ফ্রি অফ কস্ট। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এতক্ষণ শিখলো, জানলো, এবার ওর এখন প্রশ্ন থাকবে মাথায় যে আমি কি শিখবো, প্রথমে কোন টুল দিয়ে শুরু করবে। ডিজাইন এত ফান্ডামেন্টাল শিখলো, এআই এর ইউজ কেস জানলো, কি কি টুল ইউজ করবে। বাট প্রশ্ন হচ্ছে এখন শুরুয়াত করবে কি দিয়ে? ফটোশপ, ইলাস্ট্রেটর, নাকি ক্যানভা, না কি টুল শুরু করবে শেখাটা? কারণ শিখতে গেলে তো সে কাঠ মিস্ত্রির উদাহরণ দিলি, কাঠ মিস্ত্রির থেকে শিখতে গেলেও তার একটা টুল প্রয়োজন, রাইট? সে কোন টুল দিয়ে অ্যাজ এ ডিজাইনার সে শুরু করবে, অ্যাজ এ বিগিনার? এবং যে ধরুন সে ইন্টারমিডিয়েটও ইন্টারমিডিয়েট নাকি একটা বলা, তাই তো? যে ইন্টারমিডিয়েট লেভেলে যে আছে সে কীভাবে কি ইউজ করবে? নেক্সট আমি একদম পুরো ওভারঅল বলছি, ঠিক আছে, যে ডিজাইন জার্নি কেমন হবে। ওকে, একদম গ্রাউন্ড লেভেল থেকে ধরছি, পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আমি যেটা বলেছিলাম যে একটা দরজা বানাতে গেলে কাটতে হবে, তা কাটার জন্য তো টুলটাও লাগবে। তো আমাদের মেইন ফোকাস থাকবে, যেহেতু আমি বলেছি 100% একটা বারের মধ্যে 80% ডিজাইন স্কিল, ডিজাইন ফান্ডামেন্টাল, 20% হচ্ছে টুল। তো আমাদের শুরুতে মেইন ফোকাস থাকবে হচ্ছে ডিজাইন ফান্ডামেন্টাল শেখা। ওকে, এইবার সেই ডিজাইন স্কিল, ডিজাইন ফান্ডামেন্টালটাকে রপ্ত করতে গেলে, প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা টুল প্রয়োজন হবে, যেটা আমাদের অ্যাজ আ বিগিনার স্টুডেন্ট একটা সহজ টুল দিয়ে শুরু করা উচিত। একদম সহজ টুল। যাতে আমি কেন সহজ টুলের কথা বলছি, যাতে আমাদের প্রথমে ফোকাসটা টুলের দিকে বেশি না চলে যায়। প্রথমেই যদি আমাদের হাতে একটা ভারী টুল চলে আসে, মানে একটা কঠিন টুল চলে আসে, তখন আমাদের মেইন ফোকাসটা চলে যায় টুলের দিকে। কারণ আমি এটা নিজেকে দিয়ে প্রমাণ দেখেছি। আমি শুরুতেই হার্ড টুল যখনই আমার হাতে পড়ে যাবে, আমার ডিরেকশনটা দুটো দিকে ডাইভার্ট হয়ে যাবে। আমি দেখছি এদিকে ডিজাইন স্কিলেও আমি ফোকাস করতে পারছি না, এদিকে আমি ফটোশপের বা ইলাস্ট্রেটরের বা ভারী ভারী যে সমস্ত টুলগুলো আছে সেই টুলগুলোর দিকে আমি শেখার দিকে ফোকাস করছি। তো আমার ডিরেকশনটা একদিকে রাখতে হবে, সেটা কোন দিকে? ডিজাইন স্কিলের দিকে, ডিজাইন ফান্ডামেন্টালের দিকে। তো আমি যদি একটা সহজ টুল দিয়ে শুরু করি, আমার ফোকাসটা মেইনলি থাকবে হচ্ছে ফান্ডামেন্টালে, ঠিক আছে? এইবার সেই সহজ টুলটা হচ্ছে ক্যানভা রয়েছে। মোবাইল দিয়ে যদি মোবাইলেও ক্যানভা ইউজ করা যায়, মোবাইলের আরো ভালো সফটওয়্যার রয়েছে, পিক্সেল ল্যাব, ঠিক আছে? অনেকেই পিক্সেল ল্যাব ইউজ করে ভালো ভালো গ্রাফিক্স। মোবাইলে কি টুল আছে? মোবাইলে কি টুল থাকতে পারে? পিক্সআর্ট রয়েছে। আচ্ছা, মোবাইলে কি আছে? পিক্সআর্ট রয়েছে, পিক্সেল ল্যাব রয়েছে। আচ্ছা, পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, আর তারপরে ক্যানভা নিজেই রয়েছে। ক্যানভা এনাফ। ক্যানভা দিয়ে যদি মোবাইলে ইউজ করা যায়, পিক্সআর্ট, পিক্সেল ল্যাব ওসব লাগবেও না। আচ্ছা, তো আমরা ওই ক্যানভা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? আমার ডিজাইন স্কিলও শেখা হচ্ছে, সেই ডিজাইন স্কিলটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য আমি একটা টুলও পেয়ে গেছি, ঠিক আছে? যাতে আমার টুলের দিকে বেশি ফোকাস না যায়। এবার আমি ডিজাইন স্কিল, ডিজাইন ফান্ডামেন্টাল অ্যাকচুয়াল রপ্ত করে ফেললাম। তারপর আমার ফোকাস থাকবে আরো মাল্টিপল টুল শেখা, আরো অ্যাডভান্স টুল শেখা, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর। কারণ আমি এই কারণেই বলি, একটা ডিজাইনারকে কখনো একটা সিঙ্গেল সফটওয়্যারের ওপরে বা সিঙ্গেল টুলের ওপরে ডিপেন্ডেবল হতে নেই। কারণ
ক্যানভা কিছু জিনিস ভালো করবে, কিছু জিনিস ফটোশপ ভালো করবে, কিছু জিনিস ইলাস্ট্রেটর ভালো করবে, তো কিছু জিনিস ফটোশপ করতে পারবে না। তো আমাকে খুঁজতে হবে যে আমি যে আউটপুটটা চাইছি, ঠিক আছে, আমার তো একটা এন্ড গোল রয়েছে, আমি একটা গ্রাফিক্স বানাবো, আমার একটা আউটপুট দরকার। সো ওই আউটপুটে যেতে গেলে কোন টুলটা আমাকে কত সহজে আর কত তাড়াতাড়ি নিয়ে যাবে ওই ডেস্টিনেশনে, বোঝা গেল? আমাকে যদি ওই আউটপুটটা বের করতে ক্যানভা তাড়াতাড়ি সাহায্য করে আর সহজে সাহায্য করে, তাহলে আমি ক্যানভার কাছে যাব। আমাকে ওই আউটপুটটা বের করতে যদি ফটোশপ তাড়াতাড়ি সাহায্য করে বা ফটোশপ আরো সহজে সাহায্য করে, তাহলে আমি ফটোশপের কাছে যাব। মানে আমি কি করলাম, নিজেকে ভার্সেটাইল বানালাম, আমি একটা টুলের উপরে ডিপেন্ডেবল হলাম না। আমাকে মাল্টিপল টুলের নলেজ রাখতে হবে অ্যাজ আ ডিজাইনার আমার আউটপুটের কাছে যাওয়ার জন্য। মেন টার্গেট থাকবে আউটপুট, যেটা ক্লায়েন্ট চাইছে বা তোদের ভালো লাগবে অ্যাজ এ ডিজাইনার। মানে সেই ঘুরে ফিরে এসে সেই ফান্ডামেন্টাল ডিজাইনের ফান্ডামেন্টাল, ডিজাইন কত সুন্দর হবে, রাইট? সুন্দর না হলে কাজ হবে না। আর সুন্দর করতে গেলে ডিজাইন ফান্ডামেন্টাল বা ডিজাইন প্রিন্সিপালগুলো জানতেই হবে। জানতে হবে। আচ্ছা, এই বন্ধু গেল শেখা, এর বেশি বেগনা নিতে পারবে না। এবার দরকার ইনকাম। তো ফার্স্ট কোশ্চেন থাকে, ধরো শিখতে কত সময় লাগতে পারে? অ্যাটলিস্ট এই যে যতগুলো ফান্ডামেন্টাল আছে, এটা টুলের প্র্যাকটিস, ইনকাম করার জন্য রেডি হতে, মানে একটা রেডি হওয়ার জন্য, মানে ইনকাম শুরু করতে পারবে, কতদিন সময় লাগতে পারে একজনের ফুলের প্র্যাকটিক্যালি, এবং কতক্ষণ তাকে দিনে প্র্যাকটিস করতেই হবে মাস্ট? প্রথম কথা হচ্ছে, আমরা যেমন প্রতিদিন সকালবেলা উঠে ব্রাশ করি, মানে আমাদের প্রাতঃকর্ম, ঠিক আছে, সে আমাদের ব্রেকআপ হয়ে যাক, আমাদের মন ভেঙে যাক, ঠিক আছে, আমার খিদে হয়েছে আর কি, ঠিক আছে, সে কতবার ব্রেকআপ হয়েছে সব গল্প আমি পরে বলছি। আচ্ছা বল। ঠিক আছে, তো যেমন আমাদের যাই হয়ে যাক না কেন, সকালবেলা উঠে ব্রাশ প্রাতঃকর্মটা আমাদের মাস্ট করতেই হবে। সেরকম প্রতিদিন আমাকে যদি ডিজাইন ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করতে হয়, প্রতিদিন আমাকে যাই হয়ে যাক না কেন ডিজাইনের পিছনে সময় দিতে হবে, মিনিমাম 2 ঘন্টা। কি করে ব্রেকআপ হয়ে যায়, তো ভালো লাগবে না, তার ভালো লাগবে না, ইনকাম তো করতে হবে না, কত মন খারাপ, সে মন খারাপ থাকুক যাই থাকুক, আমাকে মানে তাকে প্র্যাকটিস করতেই হবে। ধরো বউ চলে গেল, তখন আমাকে তো এবারে ইনকাম তো করতে হবে, পয়সা না থাকলে তো বউ এমনিই চলে যাবে। যাক, করে আগে শিখে ফেলেছিস। যাই হোক, মানে ওটা লাগবে প্রতিদিন করতে 2 ঘন্টা। 2 ঘন্টা যদি করে, কত টাইম লাগতে পারে? মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মান্থ। মানে মিনিমাম থেকে 3 মাস 2 ঘন্টা করে সময় যদি দেয়, মানে মাসে কত ঘন্টা হচ্ছে? 2 ঘন্টা মানে 60 ঘন্টা, 3 মাসে 180 ঘন্টা, মানে 180 ঘন্টা যদি সময় দেয়, সে সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, কিংবা তাকে 6 মাসও লাগতে পারে, রাইট? এবার নেক্সট কোশ্চেন, ধরো 6 মাস আমি সময় দিলাম, 6 মাস আমি শিখলাম, সে ইউটিউব ঘেটে হোক, ভালো করে প্র্যাকটিস করলাম, ঠিক আছে, কিংবা কোনো পেড কোর্স হোক, পেড কোর্সে করলাম, বা কোথাও ফ্রি কোর্স যা করলো শিখলো, তখন 6 মাস সে মানে কনফিডেন্স চলে এসছে, সে ক্লায়েন্টের কাজ করতে পারবে, রাইট? কিন্তু তার সবচেয়ে এখন বড় প্রশ্ন, সে ক্লায়েন্ট যাবে কোথায়? ক্লায়েন্ট অ্যাকুইজিশন তুই কীভাবে করেছিলি ফার্স্ট? সে কীভাবে করলে সে প্রথম ক্লায়েন্ট পেতে পারে? সে তার কারণ ইনকামও প্রয়োজন, রাইট? 6 মাস পরে কীভাবে শুরুটা কীভাবে করবে? যেটা আমি আমার শুরুর ওই ডিজাইন জার্নির মধ্যেই বলেছিলাম, একটা প্রসেস, নিজেকে মার্কেট করতে হবে, মানে নিজেকে বেচতে হবে, সেই তো মার্কেটিং সব জায়গায় আছে। আচ্ছা, মার্কেটিং সব জায়গায় আছে ঘুরে ফিরে। আচ্ছা, কি করতে হবে? একটা ডিজাইনারের শুধু ডিজাইন নলেজ থাকলে হবে না, তার মার্কেটিং নলেজ থাকতে হবে, হিউম্যান সাইকোলজি জানতে হবে, হিউম্যান বিহেভিয়ার কি করে কাজ করে সেটা জানতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু জানতে হবে। আচ্ছা, দেন নেক্সট, তারপর কি শুরু? ধরো আমি এটা জাস্ট এমনি বললাম আর কি, জার্নিটা কিভাবে করলে সে ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারবে। প্রথমে নিজেকে মার্কেট করতে হবে, লজ্জা পেলে হবে না, তুমি ভাই চুরি করছো না, ঠিক আছে, গেল তো, লজ্জা পেলে হবে না, নিজেকে মার্কেট করতে হবে। তুমি যাই করছো, প্র্যাকটিস করছো ডেলি, কারণ ডেলি প্র্যাকটিস তুমি করতে তোমাকে হবেই। প্র্যাকটিস যেটা করছো সেটা সোশ্যাল মিডিয়াতে জাস্ট পোস্ট করো, স্টোরি দাও, ইনস্টাগ্রামে স্টোরি লাগাও, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, মানে তোমার জান পেহচানের মধ্যে তুমি জানাও যে আমি গ্রাফিক ডিজাইনিং শিখছি, আমি গ্রাফিক ডিজাইন করছি, সেও বলতে হবে না, আমি গ্রাফিক ডিজাইন শিখছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমার একটা পরিচিতি পাচ্ছে, যে আমার মনে করুন আমার আশপাশের কেউ দেখলো যে এ সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারে, এ ফ্লেক্স ডিজাইন করতে পারে, ব্যানার ডিজাইন করতে পারে। এইবার আশেপাশে আমার প্রচুর বিজনেসম্যান থাকে বা বিভিন্ন ওনাররা থাকে, তাদের যখন কোনো সোশ্যাল মিডিয়ার কাজ প্রয়োজন হবে,
হুম বা মনে করুন ফ্লেক্সের প্রয়োজন হবে, ব্যানারের প্রয়োজন হবে, সে কিন্তু আপনাকেই খুঁজবে, কারণ আপনি তার পরিচিত। হুম মানে অপরিচিতর সাথে কথা বলে যেটা বেশি সময় লাগে, হুম। একটা পরিচিত মানুষের সাথে সেটা কথা বলে কিন্তু আরো স্মুথ জিনিসটা হয়। হুম ঠিক আছে? হুম তার যখন প্রয়োজন হবে, মাথায় আসবে যে আমার একটা ডিজাইন প্রয়োজন, আমার কিন্তু তাকেই লাগবে, হুম। বা কারণ আমি তাকে চিনি, সে আমার হোয়াটসঅ্যাপে রয়েছে মানে সে আমার পরিচিত। হুম ঠিক আছে, গেল, এটা জাস্ট শুরু হলো। হুম দেন কি হবে, আমরা ফেসবুক গ্রুপটাকে একটা পাওয়ারফুল টুল হিসেবে ইউজ করতে পারি। কি হবে? আমি কিছু কিওয়ার্ড বলে দিচ্ছি, হুম। সেই কিওয়ার্ডগুলো যেমন কি কিওয়ার্ড, গ্রুপের কিওয়ার্ড, মানে কোথায় গিয়ে সার্চ করবে সেগুলো? ফেসবুকে গিয়ে, আচ্ছা ফেসবুকে গিয়ে হুম ইন্ডিয়ার মধ্যেই বা কলকাতার মধ্যে হোক, মানে একটা জাস্ট ব্রড এরিয়া চুজ করে নিলেই হবে। হুম। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপার গ্রুপ, এরকম বলে সার্চ করলো। আচ্ছা, অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইনার লিখে যদি সার্চ করা যায়, গ্রাফিক ডিজাইনার গ্রুপ। এবার মনে হতে পারে যে আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গ্রাফিক ডিজাইনারের গ্রুপে গিয়ে কি ক্লায়েন্ট পাবো? যারা গ্রাফিক ডিজাইনার, যারা গ্রুপ রয়েছে, ওখানে তো গ্রাফিক ডিজাইনাররাই বসে রয়েছে, তারাও তো ডিজাইন বানাতে পারে। তা আমি ওখানে ক্লায়েন্ট কি খুঁজবো? ঠিক আছে, এখানে একটা ছোট্ট জিনিস বলি। মনে করুন আপনি একজন বিজনেসম্যান, আপনার একজন ডিজাইনার লাগবে, আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে ডিজাইনার খুঁজবেন। আপনার মাথায় সবার প্রথমে আসবে আমি যেখানে গ্রাফিক ডিজাইনারের ভিড় রয়েছে সেখানে যাব। সিম্পল জিনিস। আপনার যদি একটা ডিজাইনের প্রয়োজন হয়, যেখানে ডিজাইনারের ভিড় রয়েছে আপনি সেখানেই যাবেন 100%। তখন আপনি গ্রুপে গিয়ে কি সার্চ করলেন? গ্রাফিক ডিজাইনার্স গ্রুপ ইন কলকাতা। হতে পারে, হ্যাঁ, গেলাম। তার মানে কি, ওখানে কিন্তু শুধুমাত্র গ্রাফিক ডিজাইনাররা নেই, ওখানে বিজনেস ওনাররাও কিন্তু থাকে। বুঝতে পেরেছি, কারণ ওখানে গ্রাফিক ডিজাইনারদের ভিড় রয়েছে। বুঝলাম, বোঝা গেল? আমার প্রথম ক্লায়েন্ট আমি ওইভাবেই পেয়েছি। একটা কল আসে, এটা ওই যে বলেছিলাম আমার জার্নিতে একটা দিল্লির ইন্টেরিয়ার ফার্ম, ওখান থেকে আমার কল আসে যে আমার একটা বিজনেস কার্ড প্রয়োজন, তো আপনার কিছু স্যাম্পল পাঠান, আমি একটু দেখি, দেখার পরে তার পছন্দ হয়, ওই আমাকে অর্ডার দেয়। তারপর সে এখন আমার রেকারিং ক্লায়েন্ট। আচ্ছা, এখন কতগুলো ক্লায়েন্ট আছে? এখন মোটামুটি যদি খুচরো ক্লায়েন্ট বলা যায় সে তো চলতেই আছে, আর যদি পার্মানেন্ট ক্লায়েন্ট বলা যায় মোটামুটি 5-6টা রেকারিং ক্লায়েন্ট আমার রয়েছে। 6টা রেকারিং ক্লায়েন্ট। ওকে, আর কি আছে? আর আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি। যেমন কিভাবে? অর্গানিক মার্কেটিং বলতে আমরা, এটা অনেকেই জানে না, গুগল ম্যাপটাকে আমাদের বিজনেসের টুল হিসেবে ইউজ করা যেতে পারে। ম্যাপে গেলাম, ম্যাপে গিয়ে আমরা একটা নিশ চুজ করি। নিশ, ঠিক আছে? মনে করুন আমার জিম আমার ভালো লাগে, আমি যেই ইন্ডাস্ট্রিকে ভালো সার্ভ করতে পারবো, যেই ইন্ডাস্ট্রি নিয়ে ভালো ডিজাইন করতে পারবো, সেই ইন্ডাস্ট্রি সার্চ করলাম যে জিম নিয়ার মি বা জিম নিয়ার কলকাতা বা জিম ইন কলকাতা, প্রচুর লিস্ট চলে আসবে। সেখানে গিয়ে চলে যান তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। আচ্ছা, ওকে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেল, গিয়ে এবার তাকে দেখতে হবে যে কার সোশ্যাল মিডিয়া খারাপ রয়েছে, সেই হচ্ছে আমার কার সোশ্যাল মিডিয়া খারাপ রয়েছে, অবস্থা খারাপ। আচ্ছা, সেখানে গেল, গিয়ে এবার তুমি তোমার তরফ থেকে ভালো জিনিস অ্যাপ্রোচ করো। কিভাবে অ্যাপ্রোচ করবে? এমন করা যেতে পারে যে মনে করুন তার কিছু খারাপ ডিজাইন 4-5টা আমি তুললাম, তোলার পরে আমি সেটাকে আমার মতো করে রিডিজাইন করলাম। বেটার ডিজাইন আচ্ছা, করলাম। করার পরে আমাকে একটা প্রেজেন্টেশন বানাতে হবে। কেমন প্রেজেন্টেশন? বিফোর অ্যান্ড আফটার প্রেজেন্টেশন। আচ্ছা, বিফোর এন্ড আফটার। ওকে, তো বিফোরে কি থাকবে? যেটা আমি তুলেছি একদম খারাপ ডিজাইনটা। আফটারে আমার বেটার ডিজাইন থাকবে। দিয়ে ওটাকে ডিএম করে দাও। কিভাবে ডিএম? কোথায় ডিএম করবে? সে ওই ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখানে হোক ডিএম করতে হবে। দেন রিপ্লাই না আসে? রিপ্লাই বলছি, আমি প্রসেস আরো বলছি। আচ্ছা, সো ডিএম করলাম। ডিএম করার পরে মেইন যে ফাইলগুলো আমি বানিয়েছিলাম, যে অ্যাকচুয়াল ডিজাইনগুলো, প্রেজেন্টেশন তো সে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে না, অ্যাকচুয়াল ফাইলগুলো আমি তাকে পাঠিয়ে দিই ফ্রি অফ কস্ট। আচ্ছা, ফ্রি অফ কস্ট মেইন ফাইলগুলো ডিজাইন ফাইলগুলো পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম তাকে তুমি বা আপনি এই ডিজাইনগুলো আপনার বিজনেসের জন্য ইউজ করুন, একদম ফ্রি অফ কস্ট আমার তরফ থেকে। ওকে, দেওয়ার পরে আমাকে বলতে হবে যে আপনার যদি নেক্সট এবার কখনো এরকম ধরনের
ক্রিয়েটিভ ডিজাইন বা আরও বেটার ডিজাইন কখনো প্রয়োজন হয়, আমি আপনাকে হেল্প করতে পারি। বাট আপাতত আপনি এই 5-6টা ডিজাইন আপনার বিজনেসের জন্য ফ্রিলি ইউজ করুন। সে যদি বলে আমায় কেন পাঠিয়ে আমি চাইনি, না এবার হ্যাঁ, এখানে তো সবার সাথে তো আর বিজনেস করা যাবে না, না একদমই না, সবার সাথে করা যাবে না। এবার 100 জনের কাছে গেলে খুব বেশি হলে কটা, 1জন 2জন, খুব বেশি হলে 3জন, বোঝা গেল? সো আমাকে তো এগুলো তো করতেই হবে, আমাকে কিছু পেতে গেলে তো কিছু খাটনি করতেই হবে। আচ্ছা, কারণ আমার এখানে মানি ইনভলভ নেই, পুরো ফ্রি অফ কস্টে করছি। তো ফ্রি অফ কস্টে হয় আমাকে টাকা দিয়ে অ্যাড চালাতে হবে, আচ্ছা, খাটনি কমে গেল। আর যদি আমার টাকা না থাকে তাহলে আমাকে খাটনি করতে হবে, দুটো প্রসেস। আমার যদি খাটনি করতে না হয় তাহলে তুমি অ্যাড চালাও, টাকা খরচা করে অ্যাড চালাও। আমার যদি টাকা না থাকে তাহলে আমাকে খাটনি করতে হবে, দুটোর একটা তো করতেই হবে। বুঝলাম। মানে কি বল, কোথায় যেতে হবে তাহলে যদি রিপিট করি একবার, গুগল ম্যাপে যাবে, অর্গানিকে ম্যাপে গিয়ে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি খুঁজবে, যেমন তুই বললি জিম, সেই ইন্ডাস্ট্রির লিস্টিং দেখে সেখানে গিয়ে দেখবে তার সোশ্যাল মিডিয়াগুলো খারাপ আছে, মানে যার এখনও মানে ঠিকঠাক ডিজাইন নেই, সেরকম ডিজাইন খুঁজে সেখান থেকে তাকে 3-4টে ডিজাইন নিয়ে তার রিডিজাইন করে বা বেটার ডিজাইন করে তাকে ফ্রি অফ কস্ট পাঠাতে হবে। তবে যা যদি ভালো লাগে অটোমেটিক তাহলে আপনাকে কাজ দেবে, রাইট? আর এটা অ্যাকচুয়াল কাজে দেয়। আমি এইভাবে কাজ করেছি, প্রচুর কাজ করেছি এইভাবে, অ্যাকচুয়াল রেজাল্ট আসে। রেসপন্স কেমন? মানে ধর 10টা দিন পাঠাই, রেসপন্স কেমন আসে 10টাতে? 10টা থেকে মিনিমাম একটা তো আসবে, মিনিমাম একটা আসবে, একটা আসবেই। এবার রিপ্লাই প্রচুর পাওয়া যায় এখানে। ইভেন এরকম আমার সাথে হয়েছে, আমি জীবনের প্রথম ওইভাবে অ্যাপ্রোচ করেছি, তার আগে তো এই প্রসেস আমি তো জানতাম না। হ্যাঁ, এই অ্যাপ্রোচের আগে, এই অ্যাপ্রোচ যখন আমি করা শুরু করি, প্রথম মেসেজের প্রথম রিপ্লাই পেয়েছি আমি। আচ্ছা, সে তার রিপ্লাইটা এরকম ছিল যে আমার কাছে এরকম প্রচুর ডিএম আসে যে যারা কিনা আমাকে অ্যাপ্রোচ করে কাজের জন্য, বাট তোমার অ্যাপ্রোচটা আমার কাছে ইউনিক লেগেছে তাই আমি তোমাকে রিপ্লাই করছি। আচ্ছা, সে তখন তারপর আমার কাছ থেকে ডিটেলস নেয়, ডিটেলস নিয়ে তারপর তার সাথে কাজ। এটা আমার মনে হয় ডেফিনেটলি ভেরি গুড আইডিয়া, কারণ এটা অ্যাপ্রোচের বেস্ট ওয়ে হওয়া উচিত, কারণ সে রিয়েলটা দেখতে পাচ্ছে না, তার ক্যাপাবিলিটিস কী আছে এবং তাকে সে কাজ দিচ্ছে। ওকে, এনিথিং যদি আই থিঙ্ক পডকাস্ট অনেক বড় হয়ে গেছে, প্রথম পডকাস্ট, এক পডকাস্টে এত বেশি জ্ঞান দেওয়া ভালো না, ঠিক আছে? তো যারা নতুন ডিজাইনার তাদের কি একটা সিম্পল রোড ম্যাপ এটা বলে দেওয়া বেটার, যারা শিখতে চাইছে কী যাওয়া রোড ম্যাপ ফলো করতে পারে স্টেপ বাই স্টেপ, একটু বললে তুই সুবিধা হয়। প্রথম জিনিস যেটা বলবো সেটা হচ্ছে স্কিলের দিকে ফোকাস করতে, ঠিক আছে? ডিজাইন ফান্ডামেন্টাল শেখো, ডিজাইন স্কিল শেখো, একদম ডিজাইনের রুট যেটাকে বলে একদম গোড়ায় চলে যাও, ডিজাইনের পুরো রুট শেখো, তারপর টুল শেখো, ঠিক আছে? মাল্টিপল টুল শেখো, নিজেকে ভার্সেটাইল বানাও। একটা সিঙ্গেল টুলের উপর কোনোদিন ভরসা করে বসে থেকো না, নিজেকে ভার্সেটাইল বানাও, দেন নিজেকে মার্কেট করো। ওকে, যে আমি যেটা শিখলাম, আমি যে এই কাজটা জানি, সেটাও আমাকে লোককে জানাতে হবে, কারণ আমি চুরি করছি না, ঠিক আছে? নিজেকে মার্কেট করা শেখো, লজ্জা পেয়ে কোনো লাভ নেই, লজ্জা পেলে টাকা আসবে না, ঠিক আছে? নিজেকে মার্কেট করো, ধীরে ধীরে প্রথম ক্লায়েন্টের কাজ করো, দ্বিতীয় ক্লায়েন্টের কাজ করো, তৃতীয় ক্লায়েন্টের কাজ করো, করে করে এক্সপিরিয়েন্স বাড়াও, অটোমেটিক্যালি কিন্তু একটা ফ্লো এমনি তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার যা ফ্রি অ্যাপ্রোচ বললাম, যেভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যাবে, সো সেগুলো আমরা লাস্টে অ্যাপ্লাই করি না, সমস্যা কি? ওকে, তো আই থিঙ্ক আপনাদের প্রচুর শিখলেন, প্রচুর কিছু জানলেন, এবং সবাইকে বলবো যদি বিভাস স্যারের এই যে অমূল্য সম্পদ, এত বছরের নলেজ, উনি যে একটা ফ্রি পিডিএফ দেবে বলেছেন, সেখানে সমস্ত কিছু উনি মেনশন করে দেবেন, সমস্ত ডিটেলসে থাকবে। আমি জানি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছেন, আপনি ওই অধীর আগ্রহ আপনার ভিতরে যে রাখি ওই পিডিএফটা আপনার প্রয়োজন, যেটা বিভাস স্যার আপনাদের দেবে এবং যেটা বিভাস স্যারের অমূল্য সম্পদ। যদি আপনাকে ওটা পেতে হয়, দেখবেন এই স্ক্রিনের বা আপনি যেখানে ইউটিউবে দেখছেন, আপনার স্ক্রিনের কোথাও না কোথাও একটা কিউআর কোড দেখতে পারবেন, এবং সেখানে যাবেন, সেই কিউআর কোডটা স্ক্যান করুন, কিছুক্ষণের জন্য কিউআর কোডটা থাকবে, স্ক্যান করুন, আপনি দেখবেন আপনি আপনার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার যে অমূল্য সম্পদ বিভাস স্যারের সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং আমার কথা হচ্ছে মন দিয়ে প্র্যাকটিস করুন, একদম দুর্দান্তভাবে প্র্যাকটিস করুন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি বিভাস স্যারের সাথে কন্ট্যাক্ট করুন, আর বিভাস স্যারের নাম্বার দেখবেন ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি কোনো প্রবলেমে পড়বেন তো অবশ্যই বিভাস স্যারের সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে ডিজাইন করবেন।